আসসালামু আলাইকুম। স্টাডি সেন্টার থেকে আমি নুরুল গনি সগির। আপনারা জানেন যে আজকে ফিজিক্স পরীক্ষা গেছে। বন্যার মতো এরকম একটা সময়ে শিক্ষামন্ত্রী চাইলে আজকে পরীক্ষাটা স্থগিত করতে পারতো। যাক, এটা নিয়ে পুরো একটা ভিডিওতে কথা বলবো। তো আমাকে অনেকেই নক দিয়েছেন যে এই সমাধানটা দেখার জন্য ফিজিক্সের, এবং সেকেন্ড পার্টের শর্ট সাজেশন নিয়েও অনেকে জিজ্ঞেস করেছেন। তো আগে আমরা সমাধানটা দেখি, এরপরে শর্ট সাজেশন নিয়ে আমরা একটু কথা বলবো। তো স্যার। আসসালামু আলাইকুম, আমি বুয়েট থেকে আশরাফুল মির মাহিন। আমরা এখন ফিজিক্সের সলভটা দেখে নিই। তো প্রথম আমাদের কোয়েশ্চেন হলো, নিচের কোনটি দূরত্ব মাপার একক নয়? তো এটা নিয়ে বলার কিছু নাই, এটা ওহম মিটার হবে। তারপরের কোয়েশ্চেনটা এসেছে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে। এখানে বলেছে একটি সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ত্রুটি কতটুকু হতে পারে এটা দেওয়া আছে, এবং ব্যাসার্ধের ত্রুটি দেওয়া আছে। এখন এখানে বলছে যে আয়তন পরিমাপে কতটুকু ত্রুটি হবে। তো এখানে আমাদের সূত্র জানি, আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। তো এটার ত্রুটি যদি আমরা বের করতে চাই, তো এখানে যেহেতু দুইবার আর ইন্টু আর আছে, তাই আমাদের আর এর ত্রুটিটা দুইবার করতে হবে, 2 ইন্টু ডেল আর ডিভাইডেড বাই আর প্লাস ডেল এইচ বাই এইচ। যদি আমরা করি তাহলে এই আনসার পেয়ে যাব। তো এখানে এই কাজটা করার পরে আনসার আসবে 4.5। এখন আমাদের আরেক পরের কোয়েশ্চেনে বললো পি এর লম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশের অনুপাত কত। তো উলম্ব উপাংশ জানি আমরা কত, পি ভেক্টর ওয়াই হলো পি কস থিটা, আর আনুভূমিক হলো পি সাইন থিটা। তো এটার অনুপাত হবে আমাদের ট্যান থিটা। এর পরের কোয়েশ্চেনে যেটা বলেছে, আমাদের দুইটা ভেক্টর দিয়েছে, একটা হলো এ প্লাস বি আর একটা হলো এ মাইনাস বি। এদের মধ্যবর্তী কোণ কত জিজ্ঞেস করেছে। তো এটার আনসার হবে 0 থেকে 180। এটা যে কোনো কিছুই হতে পারে, কারণ এখানে বলে দেওয়া নাই যে এটা একটা সরল রেখা বরাবর আছে, সমতল, তাই যে কোনো কিছুই হতে পারে। এখন এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি ছিল। এখানে বলছে একটা কণার বেগ হলো 12 মিটার পার সেকেন্ড আর একটা হলো 20 মিটার পার সেকেন্ড। এখন বললো যে তারা অতিক্রম করেছে তখন অ্যাঙ্গেল ছিল 120। তার মানে তারা একটা গেল এইভাবে, আরেকটা গেল এইভাবে। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। কারণ কি? কারণ তাদের, আমরা জানি আদিবিন্দু থেকে আমাদের এককটা নিতে হয়, কোনটা নিতে হয়। তো এখানে যদি 60 হয় তাহলে আমরা সরাসরি সূত্র ইউজ করি। তো লব্ধি আর হবে আমাদের রুট ওভার অফ ইন্টু 4 হোল স্কোয়ার প্লাস 20 ইন্টু 4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটা কত হয় 8, 48 ইন্টু 80 ইন্টু কস 60। তো এখানে আমরা আনসার পাবো হলো 112। তারপরের কোয়েশ্চেনটা হলো, নিচের সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ আনুভূমিক বেগ, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ আনুভূমিক ত্বরণ 0 এবং গতিশক্তি 0। তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় আমাদের আনুভূমিক বেগ থাকে, কিন্তু y অক্ষ বরাবর কোনো বেগ থাকে না। যেহেতু আনুভূমিক বরাবর বেগ আছে, তাই গতিশক্তি 0 হবে না। তো আনসার হবে 1 and 2। তারপরের কোয়েশ্চেনে যদি যাই, এটাও এক প্রাস থেকে এসেছে, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটি বস্তুর গতিপথের সমীকরণ। তো এখানে আমরা পাচ্ছি, যেহেতু আনুভূমিকভাবে দিয়েছে তাই থিটার ভ্যালু হলো 0। তো সেটা হবে x = vt, সরাসরি লিখতে পারি। আর y এর ক্ষেত্রে লিখতে পারি হাফ জি টি স্কোয়ার। এখন আমাদের এইখানে কোয়েশ্চেনের মধ্যে দেখো কোথাও টি নেই, তো আমাদেরকে টি সরাতে হবে। তো এখানে আমরা টি কে কি লিখতে পারি, x/v। তার মানে y = হাফ ইন্টু জি ইন্টু x/v হোল স্কোয়ার। তো এটা দেখি আমাদের কোথায় আছে। এখন আরেকটা কোয়েশ্চেন হলো, নিচের কোনটি ভরবেগের ভ্রামক। তো এখানে কিছু বলার না, এটা সরাসরি কৌণিক ভরবেগ। এখন বললো যে আমাদের বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর কৌণিক ভরবেগ এবং রৈখিক বেগের মধ্যবর্তী কোণ কত। আমরা জানি সূত্রটাই আমাদের আছে, আর ক্রস পি ইজ ইকুয়ালস টু হলো আমাদের
কৌণিক ভরবেগ। তো এখানে দেখো এখানে একটা ক্রস প্রোডাক্ট আছে, তার মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল অবশ্যই হবে 90 ডিগ্রি। তারপরের কোয়েশ্চেনটা এসেছে আমাদের ব্যাংকিং থেকে। তো পৌর মোড় দেওয়া আছে, তো রাস্তার দুইটা রাস্তার ব্যাসার্ধ দেওয়া আছে, একটা 16 একটা 25, তাদের ব্যাংকিং কোণ দেওয়া আছে 3 ডিগ্রি। এখন বললো যে রাস্তার পৌর মোড়ের ভেতরের পাশে এখন রাস্তার উচ্চতা বের করতে হবে। তো এটা আমরা সরাসরি সূত্র জানি। সরাসরি সূত্রটা কি ছিল? tan theta is equals to r y divided by r। তো এটা যদি ইউজ করি, এখানে আমাদের r এর ভ্যালু দেওয়া আছে 16 আর থিটার ভ্যালু দেওয়া আছে 3, তো এখানে আমাদের আনসার আসবে এটা 0.2। এর পরের কোয়েশ্চনটা এখানে তোমাদের জিজ্ঞেস করলো যে কোনটার মধ্যে আমাদের বেগের অনুপাত কত হবে। তো আমরা জানি v স্কয়ার বাই rg হলো আমাদের tan থিটা, তাহলে v1 স্কয়ার ডিভাইডেড বাই r1 ইজ ইকুয়ালস টু v2 স্কয়ার ডিভাইডেড বাই r2। তো এখান থেকে আমরা পাচ্ছি কি r1 এর ভ্যালু আছে 16, v1 এটা জানি না, v2 জানি না, আর এটা হলো 25। তাহলে v1 ডিভাইডেড বাই v2 হলো 4 ডিভাইডেড বাই 5, তো আনসার 4/5। এখন আমাদের জিজ্ঞেস করলো ভরবেগ, ভর এবং ভরবেগের লেখচিত্রটা কিরকম হবে। তো এখানে আমাদের দরকার হলো ম্যাথের একটা কনসেপ্ট। তো এখানে আমরা দেখো, আমরা জানি শক্তি E ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। তো এখানে আমাদের y অক্ষ বরাবর থাকবে p এবং x অক্ষ বরাবর থাকবে m। তো এই যেহেতু এটা ধ্রুবক, তো এখান থেকে আমরা লিখতে পারি কি পি স্কোয়ার সমানুপাতিক 2m। তো এটার গ্রাফটা কি আমাদের এই রকম যে গ্রাফটা ছিল এটার সাথে সমান, একই রকম না? y স্কোয়ার ইজ ইকুয়ালস টু x এর মতো না? তো দেখো তাহলে আমাদের এখানে আনসার আসবে 2। তো এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন হলো যে নিচের কর্মদক্ষতা এবং শক্তির গুণফল কি নির্দেশ করে। তো এটা আমরা জানি সরাসরি কৃতকাজ, কারণ কর্মদক্ষতার এককই হলো আমাদের প্রদত্ত শক্তি আর উপরে হলো কৃতকাজ। তো এখন যদি আমরা প্রদত্ত শক্তি দিয়ে গুণ করি তাহলে কৃতকাজই থাকবে। তারপরে আমাদের জিজ্ঞেস করলো উচ্চতা দেওয়া আছে আমাদের 33 মিটার। এখন আমাদের বললো যে কত উচ্চতায় গতিশক্তি হবে বিভব শক্তির অর্ধেক। তো শর্তটা আগে আমরা লিখে নিই। গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার হলো বিভব শক্তির অর্ধেক, তার মানে হাফ অফ এম জি এইচ। এখন আমরা হাফ এম কাটা দিতে পারি, তার মানে ভি স্কোয়ার সমান আসবে আমাদের জি এইচ। এখন ভি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? উপর থেকে জিনিসটা পড়ছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2g33 মাইনাস এইচ সমান জি এইচ। জি জি যদি ক্যান্সেল করি তার মানে 66 সমান 3h বা h সমান আসবে আমাদের 22। তারপরে যে কোয়েশ্চেন মহাকর্ষীয় বিভব নিয়ে, এটা একটা স্কেলার রাশি আমরা জানি, এর বাইরে হলো এর মান সর্বোচ্চ, কারণ বিভব শক্তি আমরা জানি ঋণাত্মক, তাহলে বাইরে যখন যাবে তখন সেটা 0 হয়, সেটা সর্বোচ্চ থাকে। এরপরে আমাদের বললো যে এর মাত্রা যেটা দেওয়া আছে এটা না, তো এটা হবে 1 আর 2। এরপরে যে কোয়েশ্চেনটা এটা একটু ট্রিকি তোমাদের জন্য, বড় সূত্র যদি মনে না থাকে সমস্যা হবে না, তাও কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। তো আমরা জানি কি পর্যায়কাল সমান টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার বাই জি এম ইন্টু আর প্লাস এইচ কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই রুট ওভার অফ, আচ্ছা এখানে আমরা আগে এই কাজটা না করে সরাসরি এটাকে জি এর ফরম্যাটে নিয়ে যাই, কারণ দেখো কোয়েশ্চেনে জি যাচ্ছে। তার মানে টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার, উপরে নিচে যদি আমি আর স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কি আমরা জি এর ফরম্যাটটা পেয়ে যাব না, আমাদের অভিকর্ষ ত্বরণের জি। তো এখন দেখো এই টার্মটাকে আমরা কি লিখতে পারি? জি এর সমান লিখতে পারি, তার মানে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি, আর নিচে থাকছে আর স্কোয়ার আর উপরে আর প্লাস এইচ কিউব। তো সেখান থেকে আমরা পাচ্ছি টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ জি ইন্টু আর প্লাস এইচ এর উপর 3/2। তো এখানে দেখো যে এই অপশনের সাথে মিলছে। এখানে দেখো
ওনারা চাইলে এটা আর লিখতে পারতো, কিন্তু সরাসরি উনি আর স্কোয়ার ডিভাইডেড বাই রুট করলে তো আমরা আরই পাবো। তো তারপরে আমাদের কোয়েশ্চেন ছিল প্রান্তিক বেগের জন্য দায়ী কোনটি? তো এটা আমরা জানি সান্দ্রতা। তারপর হলো নিখুঁত নমনীয় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? এটা আমরা জানি যে ইয়ং গুণাঙ্ক নিখুঁত নমনীয় বস্তুর ক্ষেত্রে 0, এটা নিয়ে বলার কিছু নাই। এরপর জিজ্ঞেস করলো আমাদের সাম্যাবস্থা থেকে একটি সরল দোলন গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হবে? তো এখন আমরা জানি স্থিতিশক্তি সমান কত? হাফ কে এক্স স্কোয়ার, আর গতিশক্তি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো দুইটা যেহেতু সমান, তো এখানে কে স্কোয়ার হাফ কে কাটা, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়ালস টু এ বাই রুট 2। তারপর ত্রয়ী বল কোনটা? এটা ক এর আনসার হবে, বলার কিছু নাই। তারপর বাষ্পের আর্দ্রতা বাতাসে আর্দ্রতা বেশি হলে কি হয়? বাষ্পায়ন ধীরে হয়, শিশিরাঙ্ক বেশি হয়, তাপমাত্রার পার্থক্য বেশি হয়, এটা হবে না। তো এটা আনসার 1 আর 3। এখন পানির সংকট তাপমাত্রা কোনটি? আমরা জানি কি সংকট তাপমাত্রা হলো এমন তাপমাত্রা যার পর তাকে আর চাপ প্রয়োগ করলে বাষ্পে পরিণত করা যায় না। তো এটা আমরা জানি কি 374 ডিগ্রি সেলসিয়াস বা 647 কেলভিন। এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে বিট থেকে, তো এটা সলভ করার চেষ্টা করি। এখন আমাদের দেওয়া আছে এ আর বি শব্দায়িত করছে 8 বিট। তো এটার ক্ষেত্রে আমরা জানি কি এফ বিটের ক্ষেত্রে জানি এফ এ মাইনাস এফ বি, যেহেতু দুইটা জিনিস দেওয়া আছে এটার মডুলাস কত হবে? এন এর সমান বিট। এখানে এন কত দেওয়া? 8। এফ এ মাইনাস এফ বি এর মড হলো 8। তো এখন আমরা এটা এফ বি এর মান, যেহেতু এফ এ সমান 100, তাহলে এফ বি 92 বা 100 হতে পারে। তো এখানে দেখো আরেকটা বলে দিছে, তারপর আমরা বি কে মোম লাগিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে কি হবে? বি এরটা কমে যাবে। তো মোম দেওয়ার পরেও এফ এস তো সেম থাকবে, কারণ এফ এতে কিছু করি নাই। এফ বি প্রাইম দেওয়ার পর আমাদের আসছে 6। তার মানে এখান থেকে আমরা কি বুঝছি? এর থেকে অবশ্যই বিটা বড় হবে। তাহলে এখানে আনসার হবে 8, কারণ এই যে 8 বিট আছে, তাহলে 108 হয়ে যাবে। আর তারপর বলছে মোম লাগানোর পর কি হবে অনুপাতটা? তো দেখো মোম এখানে আছে 6, তাহলে 100 প্লাস 6 হয়ে যাচ্ছে মোম লাগানোর পরে। তো 106 অনুপাত আমাদের হলো 100। তো এটার আনসার আসবে 5350। আচ্ছা, এখানে এর ক্ষেত্রে কত? 50, তার মানে এটা 50 আর 53। এরপর দেখো এখন এখানে দেওয়া আছে আমাদের একটা তরঙ্গের সমীকরণ। এখন তরঙ্গের সমীকরণ থেকে গ্রাফ আঁকতে বলছে। এটা তো আমাদের একটা ম্যাথের কনসেপ্ট, আমরা জানি সাইনের গ্রাফগুলো কিরকম হয়, সবসময় এখান থেকে শুরু হয়। কিন্তু দেখো এখানে সাইনের গ্রাফের সাথে একটা প্লাস মাইনাস π/2 আছে। আমরা কি জানি মাইনাস যখন একটা গ্রাফের ফাংশনের সাথে যখন মাইনাসটা যুক্ত থাকে তখন গ্রাফটা কি হয়? সামনের দিকে যায়। তো এখানে দেখো এই গ্রাফটা সামনের দিকে যাচ্ছে, তাই আনসার এটা হবে।